কে তুমি? আর আমার হাত ধরে জঙ্গলের মধ্যে নিয়ে আসলে কেন? প্লিজ আমাকে ছেড়ে দাও। ফেরত দেবেই আমার কাজ শেষ করার পর, তবে আমি তোকে ছাড়বো এর আগে না। প্লিজ আমাকে ছেড়ে দাও। তোমার মতলব আমার একদমই ভালো লাগছে না। আমাকে এখান থেকে যেতে দাও। তুমি যেই হও, আমাকে কিন্তু চেনো না। ওকেও চিনি, তোর বাবাকে হাড়ে হাড়ে চিনি। আর একটা কথা ভালো করেই মনে রাগ, এত সর্বনাশ হচ্ছে তাও তোর ভাবার কারণে। মানে কে তুমি? নেহার কথা শুনে স্বাধীন ফোনের ফ্ল্যাশ অন করে নিজের মুখের দিকে তাক করে। নেহা অবাক হয়ে যায়, স্বাধীনের হাত থেকে ছুটার চেষ্টা করে, কিন্তু স্বাধীন নেহার হাত বেঁধে ফেলে। স্বাধীন, তুমি তুমি আমাকে এখানে ধরে নিয়ে এসেছো কেন? কেন ধরে নিয়ে এসেছেন এইটা একটু পরেই জানতে পারবেন। আমি ক্যামেরাটা অন করে রাখছি। কথাটা বলেই স্বাধীন উঠে গিয়ে গাছের ফাঁকা স্থানে ফোন তাদের দিকে তাকিয়ে রেখে আসে। নেহা উঠতে গিয়েও পারে না হাত পা বেঁধে রাখার কারণে। প্লিজ আমার কোনো ক্ষতি করো না। দেখো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমাকে... চুপ, একদম চুপ। তোর বক বক শোনার জন্য এখানে আসি নাই। তুই তো কোনো ক্ষতি করিস নাই। তোর বাবার কারণে আমরা ঠিক মতো বেঁচে থাকতে পারছি না। তোর বাবার আমাদের উপরে নজর পড়েছে, আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু এখানে আমার কি দোষ বলো? আমি তো তোমার বোনের মতো। তোমার বোন আর আমি একই ক্লাসে পড়ালেখা করি, ইভেন দুইজন বান্ধবী। আমি তোমাকে কথা দিচ্ছি, বাসায় গিয়ে আমি বাবাকে সব বুঝিয়ে বলবো, সব ম্যানেজ করে ফেলবো। সেই কথা বললে এখন আর কোনো লাভ হবে না। আমি যা চাই চুপচাপ তা দিয়ে দে, না হলে তোর খবর আছে। কথাটা বলেই স্বাধীন নেহার কাছে আসে, নেহার উপর থেকে ওড়না সরিয়ে ফেলে। নেহা কান্না করতে লাগে আর স্বাধীনকে কাকুতি মিনতি করতে লাগে। প্লিজ ভাই, আমার এত বড় ক্ষতি করো না। আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না, প্লিজ। আমার বাবার প্রতিশোধ কেন তুমি আমার উপরে নেবে? কারণ আমি ভালো করেই জানি যে তোর বাবার দুর্বলতার একমাত্র পয়েন্ট তুই। তোর ক্ষতি হলে তোর বাবা পাগল হয়ে যায়, এটা আমি লক্ষ্য করেছি। তাই তোকে রেপ করে ভিডিও করে তোর বাবাকে ব্ল্যাকমেইল করব। প্লিজ না, আমাকে যেতে দাও। বাবার কি আমি সব বুঝিয়ে বলবো। আমি ভালো করে জানি তোকে এখন ছেড়ে দিলে তুই তোর বাবার কাছে কান্না করে সব বলে দিবি। তখন উল্টো তোর বাবা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, বাঁচতে দেবে না আমাদেরকে। এমনিতেই মৃত লাশের মতো আমাদের পরিবার বেঁচে আছে। নেহাকে আর কোনো কথা বলতে না দিয়ে স্বাধীন নেহার উপর ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলতে লাগে। নেহার চিৎকার যেন জঙ্গল পেরিয়ে কোনো লোকের কানে পৌঁছায় না। এক পর্যায়ে নেহা হাল ছেড়ে দেয়। স্বাধীনের স্পর্শগুলো তার বুকে কাটা মতল বৃত্তে লাগে। একটু পর স্বাধীন নেহার উপর থেকে উঠে দাঁড়ায়, প্যান্ট শার্ট পরিধান করে নেয়। নেহার দিকে তাকিয়ে দেখে তার শরীরে পোশাক দেয়। শরীরের অনেকটা অংশে কামড়ে দাগ লেগে আছে। মাথার চুল এলোমেলো, অনুব্রত কান্নাই করে চলেছে। এত ন্যাকামি আর করতে হবে না, সেই তো গিয়ে বাবাকে সব খুলে বলবি। এই নিয়ে পোশাক পরে নে, বাসায় যা। রাতে জঙ্গলে থাকা ভালো না, জন্তু জানোয়ার এসে আগমন করতে পারে। তুই যা আজ আমার সাথে করলি তা মোটেও ঠিক করলি না। আমি তোর বড় বোনের মতো, আর কিসের ভয় দেখাচ্ছিস? মৃত্যুর? তুই কি ভেবেছিস আমি বেঁচে থাকবো? আমি তখন জীবিত একটা লাশ, শুধু মৃত্যুর প্রহর গোনা মাত্র। তুই চলে গেলেই আমি গলায় রশি দেব। না না, সেটা করলে তো আর হবে না। তোর বাবাকে শাস্তি দেওয়া, সেই কান্না করব। একটু পর সব ঠিক হয়ে যাবে। তোর বাবাকে ছটফটিয়ে তিলে তিলে কান্না করতে দেখতে মজাই পাবো। এইটা তোকে নিয়ে ভাবতে হবে না, যা এখান থেকে। যা করার তা তো করেছিস। আর হ্যাঁ প্লিজ, আমি মারা গেলে এই ভিডিও কাউকে দেখাবি না, তখন আমি মরে গিয়েও শান্তি পাবো না। কথাগুলো কান্না করতে করতে বলতে লাগে। না স্বাধীন বুঝতে পারে সেখান থেকে চলে গেলে নেহা সুইসাইড করবে। ভাবতে লাগলে কি করবে, তাই নেহার কাছে এসে আর হাত থেকে দড়ি খুলে দেয়। নেহা তাড়াতাড়ি করে পোশাক পরিধান করে নেয়। স্বাধীন গাছ থেকে ফোন পেরে ভিডিও বন্ধ করে পকেটে পুরে নেয়। পিছনে তাকিয়ে দেখে তখনই পাশে শব্দ হতে লাগে। স্বাধীন সেদিকে দৌড় দেয়, দেখে নেহা জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে। স্বাধীন দৌড়ে গিয়ে নেহাকে ধরে ফেলে। কিভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? যদি মরেই যাও তাহলে আমি এত কিছু কল্পনা করেছি তার তো কিছুই হবে না। যা করার তা তো করেছিস, প্লিজ আমাকে ছেড়ে দে। এখনো খেলা শেষ হয়নি, সবে তো মাত্র শুরু। অনেক কিছু দেখার বাকি আছে। মানে
শেষ হয়নি আবার শুরু করবি? এখন যা করার তোর বাবার সামনে করব, তোকে এটা নিয়ে ভাবতে হবে না। এখন চল আমার সাথে, জঙ্গলের মাঝে অনেক ভয়ঙ্কর পশু থাকতে পারে। আমি তো সেটাই চাই, এই পাপিষ্ঠ দেহটা খুবলে খুবলে কাক পশু খাক, অন্তত তারা তাদের খিদে নিবারণ করতে পারবে তো। তাছাড়া এই দেহর কোনো মূল্যই নেই। নেহার কথাগুলো স্বাধীনের অনেক খারাপ লাগে। সে বুঝতে পারে নেহাকে যা করেছে তা একদমই ঠিক হয়নি। তাই নেহাকে কোলে তুলে নেয়। নেহা স্বাধীনের কাছ থেকে ছাড়া পাবার চেষ্টা করে কান্না করে, তাও স্বাধীন নেহাকে ছেড়ে দেয় না। জঙ্গল থেকে বের করে রাস্তায় গাড়িতে বসিয়ে স্বাধীন বাইক চালিয়ে বাসার দিকে যেতে লাগে। নেহা নামতে গিয়েও স্বাধীন তৎক্ষণাৎ গাড়ির ব্রেক করে ফেলে। রেগে বাইক থেকে নেমে নেহার গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, কি শুরু করেছি? যা বলছে না তোর মরতে ইচ্ছা করছে তাই না, যা করার তা করিস। আগে বাসায় চল, তোর বাবাকে ভিডিওটা দেখাবো, তারপর তোর যা ইচ্ছে তাই করিস। এখন অন্তত চুপচাপ করে গাড়িতে উঠে বস। প্লিজ, তোর পা ধরে বলছি, এই ভিডিও বাবাকে দেখাস না। বাবাকে আমি আর মুখ দেখাতে পারবো না। নেহার কথা শুনে স্বাধীন হাসতে থাকে। তারপর বাইকে উঠে বসে নেহা পিছনে বসতে স্বাধীন তার শার্ট খুলে নেহাকে তার সঙ্গে বেঁধে ফেলে। তারপর ফুল স্পিডে বাইক চালিয়ে চেয়ারম্যানের বাড়ির সামনে চলে আসে। দরজায় দেখে অনেক মানুষের সমাগম। এমন অবস্থায় স্বাধীন গিয়ে গাড়ি ব্রেক করে। সবাই তাকিয়ে থাকে নেহার এই অবস্থা দেখে। সবাই অবাক হয়ে যায়। গেট খুলে দিতেই স্বাধীন গাড়ি নিয়ে ভিতরে ঢুকে পড়ে। গাড়ির শব্দ শুনে গাড়ির ভিতর থেকে সবাই বাইরে চলে আসে। তখনই স্বাধীন আর নেহা গাড়ি থেকে নেমে নেহার বাবা নেহাকে এমন অবস্থায় দেখে রাগে আগুন বের হতে লাগে, মাথা দিয়ে আগুন হয়ে যায়। তুই ঠিক আছিস তো? আর তোর এই অবস্থা কেন? আর কে ছেলে? নেহা তার বাবার প্রতি উত্তরে কোনো জবাব দেয় না। দৌড়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। নেহার মা মেয়ের এই অবস্থা দেখে কান্না করতে লাগে। তুমি কি কিছুই বুঝতে পারছো না মেয়েটার কি বেহাল দশা? তারপরে এমন প্রশ্ন করছো, আর এই ছেলেকে তুমি আমার মেয়ের এত বড় সর্বনাশ করলে, তারপরে আবার এত বড় সাহস তোমার আমার বাসায় আবার আসো। বাসায় না নিয়ে আসলে সুইসাইড করতে নিয়ে গিয়েছিলি, তখন তো আমার কোনো প্ল্যানিং কাজে লাগতো না, তাই আর কি বাসায় নিয়ে এসেছি যেন মরে না যায়। মানে কি বলছো তুমি? আর তুমি কি আমাদের চেনো না? আমার মেয়েকে এত বড় সর্বনাশ করলে জানো তুমি এর পরিণাম কি হতে পারে তোমার আর তোমার পরিবারের? কি করবেন? আর মেরে ফেলবেন আমাদের। এর থেকে তো আর বেশি কিছু পারবেন না, কিন্তু আপনাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলাম, এইটার কি করবেন? তোমার এত বড় সাহস, আমি দেখে তো অবাক হয়ে যাচ্ছি। নেহার বাবা, তুমি কিছু বলছো না যে? চেয়ারম্যান সাহেব আর কি বলবে, তার মেয়ের এই দশা তার কারণেই। আর হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ের সুন্দর 42 মিনিটের ভিডিও আছে, আপনি চাইলেই এটা পাবলিশ করতে পারেন। কানে কানে কথাটা বলে স্বাধীনে নেহার বাবার কাছে গিয়ে নেহার বাবা রেগে স্বাধীনের গলা চেপে ধরে। স্বাধীন নেহার বাবার হাত থেকে কোনোভাবে ছাড়া পেয়ে মাটিতে বসে কাঁদতে লাগে। ওয়েট, বাকি কথা শুনে তারপরে না হয় যা ইচ্ছে তাই করিয়েন। চেয়ারম্যান সাহেব, আমি এমন জায়গায় ভিডিও রেখে দিয়েছি, আমি যদি আগামী 1 ঘন্টা পর পর যদি টাইম চেঞ্জ না করি, তখন অটোমেটিক অনলাইনের প্রত্যেকটা মাধ্যমে পাবলিশড হয়ে যাবে। স্বাধীনের কথা শুনে আরও রেগে যায় নেহার বাবা। মারতে গিয়েও মারে না। তখনই পাশ থেকে নেহার মা বলে, এই ছেলেকে বলছো তুমি কিসের ভিডিও? আবার 1 ঘন্টা পর টাইম চেঞ্জ না করলে পাবলিশড হয়ে যাবে। সেটা না হয় আপনার স্বামীর কাছ থেকে শুনে নেবেন। আমি আসি, প্রয়োজন হলে আবার আসবে। কথাটা বলে স্বাধীন নেহার দিকে তাকিয়ে জিহবা দিয়ে ঠোঁট বিছায়। নেহা দেখে ভয় পেয়ে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে। নেহার মা রেগে যায়। স্বাধীন বের হতে যাবে বাড়ি থেকে, তখনই সবাই আটকে ফেলে। নেহার বাবার দিকে স্বাধীন তাকাতে সবাইকে নেহার বাবা চোখের ইশারা দিতে স্বাধীনকে যেতে দেয়। নেহার মা রেগে যায় মেয়ের এই দশা দেখে, আর নেহার বাবার চুপ থাকা দেখে। এখানে যা হয়েছে তা যদি বিন্দুমাত্র বাইরে পৌঁছায় তাহলে তোদের সবাইকে মেরে ফেলবো। জানি দেওয়ালেরও কান আছে, বাট যদি জানতে পারি সে দেওয়ালকে, তাহলে তার পরিবারকেও শেষ করে ফেলবো। সো বি কেয়ারফুল, আর সবাই যে যার কাজে যাও। মনে করবে একটু আগে যা হয়েছে তার কিছুই মন থেকে স্মৃতি সব মুছে ফেলো, এতেই তোমাদের ভালো হবে। কি বাবা, এত বাজে! আর আমি তো সবাইকে বলতাম আমার বাবা ওয়ান অফ দ্য বেস্ট বাবা। সবাই অনেক বাজে কথা বলতো,
আমি তাদের কথায় কোনো জবাবই দিতাম না। ভাবতাম তারা হয়তো ভুল বলছে, কিন্তু আজ বুঝতে পারলাম তারাই ঠিক ছিল, আমি ভুল। এখন তোর বাবা হাড়ে হাড়ে টের পাবে গরিবদের উপর জুলুম করার পরিণতি কি হয়। তারপর নেহার মা নেহার সঙ্গে কথা বলতে লাগে। গোসল করিয়ে দেয় ছোট বাচ্চাদের মতো। যখন ভূপিষ্ঠ হয়, কিছু করতে পারে না, সবকিছু করতে হয় এমন অবস্থায় তারপর পোশাক পরিধান করে নেয় নেহা। নেহা তার মাকে জড়িয়ে ধরে পায়, মাথা রেখে ঘুমানোর চেষ্টা করে। ঘুমাতে গেলেই তখনই স্বাধীনের চেহারা ভেসে ওঠে, আর তার সঙ্গে ঘটে যাওয়া নির্মম কাহিনী। নেহার মা ভালো করেই পড়তে পারেন। নেহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগে আর বলতে লাগে, দেখ মা, সংগ্রাম করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন, জানিস? তোর বাবা আমাকে কিভাবে বিয়ে করেছে? আমি ছিলাম অনেক গরিব ঘরের মেয়ে, তোর বাবা ছিল বড়লোক ঘরের ছেলে। তোর বাবা আমাকে অনেক পছন্দ করতো। তোর বাবা এখন যে রকম দেখছিস, এর থেকেও ভয়ঙ্কর বোকাটি ছিল। তার উত্তাপে কোনো মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেও পারতো না। তোর বাবাকে দেখে সবাই ভয় পেত, আমিও ভয় পেতাম। এক পর্যায়ে আমাকে ভালোবাসে কথাটা বলে আমি ভয় পেয়ে সেখান থেকে চলে যাই, বাড়িতে গিয়ে কান্না করি। তারপরের দিন বাড়িতে ঘটক আসে আমার বিয়ের কথা নিয়ে। তোর বাবার সঙ্গে আমি রাজি হই না, আমার মা বাবাও রাজি হয় না। তোর বাবা জোর করে লোক নিয়ে গিয়ে আমাকে তুলে নিয়ে এসে বিয়ে করে ভেবেছিল জীবন দিয়ে দেব, এই বোঘাটের সঙ্গে সংসার করব না। কিন্তু ভাবলাম জীবন দিয়ে দিলে তো আর সব কিছু ঠিক হয়ে যাবে না, তাই নিজেকে শক্ত করে তোর বাবাকে ভালোবাসার জালে বেঁধেছিলাম। তারপর আমি যা করতে বলি তাই করে, যেখানেই উঠতে বলি সেখানেই উঠে, যেখানে বসতে বলি সেখানেই বসে। নেহার মা কথাগুলো বলি নেহার কোনো সারা শব্দ না পেয়ে নেহার দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে গেছে। নেহার মা মুচকে একটা হাসি দিয়ে নেহার মাথা বালিশে রেখে গায়ের উপরে কাঁথা জড়িয়ে লাইট অফ করে রুম থেকে বের হয়ে যায়। দেখে এখনো বসার রুমে মাথা নিচু করে নেহার বাবা বসে আছে। তখনই নেহার মা নেহার বাবার কাছে গিয়ে বসে পড়ে। তোমাকে আগেই বলেছিলাম এসব অন্যায় কাজ ছেড়ে দাও, কিন্তু তুমি আমার কথা শোনোইনি। এইবার তো হলো, তোমার কারণে আজ আমার মেয়ের এত বড় সর্বনাশ হলো। আমি আমার ভুল বুঝতে পারছি, কিন্তু এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তুমি কিছু বলো। কেন, কি করবে বুঝতে পারছো না? এত বড় চেয়ারম্যান, এতগুলো গ্রাম তোমার কথায় উঠবোস করে, আর তুমি কিনা কি করবে ভাবতে পারছো না? নেহার মায়ের কথায় নেহার বাবা মাথা দিয়ে না জানায়। নেহার মা রেগে নেহার বাবার দিকে তাকিয়ে বলে, তোমার কথা দেখে বুঝতে পারলাম তুমি ছেলেটাকে চেনো। এক্ষুনি সবাইকে নিয়ে ছেলেটার বাসায় যাবে, ওদের যা যা তুমি দখল করেছো সব ছেড়ে দিয়ে চলে আসবে, আর ছেলেটার বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে তবে আসবে। যতক্ষণ না ছেলেটা আর ছেলেটার বাবা তোমাকে ক্ষমা না করছে ততক্ষণ আসবে না। আসলে তোমাকে আর বাসার মধ্যে আসতে দেব না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি চেয়ারম্যান হয়ে একটা লোকের সামনে মাথা নিচু করব, বিষয়টা কেমন দেখায় না? তোমার মেয়ের সম্মানের কাছে কি তোমার চেয়ারম্যানের মর্যাদা এতটা বড়? যদি তাই হয় তাহলে যাবার দরকার নেই। আমাকে আর একে মেরে ফেলো তাহলেই চলবে, তোমার সঙ্গে থাকতে চাই না। না না না, এমন করে বলছো কেন? আমি এখনই যাচ্ছি, ক্ষমা চেয়ে আসছি। যতক্ষণ না ক্ষমা করবে ততক্ষণ বাড়িতে আসবো না। এই তো বুঝতে পারছো। আর হ্যাঁ, বিশেষ করে ছেলেটার বিষয়ে সবকিছু জেনে শুনে তবেই আসবে। আচ্ছা ঠিক আছে। কথাটা বলেই বসার রুমের বড় ঘরের দিকে তাকিয়ে দেখে সদ্যই 8:30 বাজে। তাই সবাইকে নিয়ে নেহার বাবা বেরিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীন চেয়ারম্যান বাড়ি থেকে বাইক নিয়ে বের হয়ে বাড়ির দিকে যেতে লাগে আর ভাবতে লাগে, আমি কি কাজটা ঠিক করলাম? এইখানে তো নেহা আপুর কোনো দোষ নেই। চেয়ারম্যানের প্রতিশোধ তার মেয়ের উপরে নিলাম, আর নেহা আপু তো তার বাবার পাওয়ার নিয়ে কখনোই অহংকার করেনি। তাহলে নেহা প্রসঙ্গে যা করলাম তা আমার একদমই ঠিক হয়নি। কিন্তু কি করব, তো অত্যাচার চেয়ারম্যানের তো আর সহ্য করার মতো না। এখন উচিত শিক্ষা পাবে সে। এখন গরিবদের দিকে চোখ তুলে তাকাতেও সে 100 বার ভাববে। দেখো, এত কিছু ভেবে কোনো লাভ নেই। একদিন সময় করে নেহা আব্বুর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। যদি ক্ষমা না করে, আবার যদি রাতেই উল্টাপাল্টা কিছু করে ফেলে, তখন কি হবে? কথাগুলো ভাবতে ভাবতে স্বাধীন বাইক নিয়ে বাড়ির দিকে আর যায় না।
তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাজারে চলে যায়। স্বাধীন তার বন্ধুদের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসে। দেখে বাড়ির সামনে অনেকগুলো গাড়ি দাঁড় করিয়ে আছে। স্বাধীন ভয় পেয়ে যায়। বাইকটা নিয়ে ভয়ে ভয়ে বাড়ির ভিতরে ঢুকে দেখে নিহার বাবা তার বাবাকে সব কাগজপত্র বুঝিয়ে দিচ্ছে। স্বাধীন গুটি গুটি পায়ে তার বাবার কাছে গিয়ে দাঁড়ায়। নেহার বাবা স্বাধীনের দিকে তাকায় করুণ দৃষ্টিতে। স্বাধীনের অনেক মায়া হতে লাগে। সব দলিলের পেপার বুঝিয়ে দেওয়া হলে নেহার বাবা তার সব কর্মচারীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। সবাই চলে গেলে নেহার বাবা স্বাধীনের বাবার পা ধরে ক্ষমা চায়। আরে আরে কি করছেন আপনি? প্লিজ উঠেন। না, আমি উঠবো না যতক্ষণ না আমাকে ক্ষমা করে দিচ্ছেন। আমি আমার ভুল বুঝতে পারছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আর কখনোই কোনো গরিবের উপরে জুলুম করব না। দেখেন, কখনো কারোর সামনে মাথা নিচু করবেন না, একমাত্র আল্লাহর কাছে ছাড়া। আর মহান আল্লাহ তাআলা আপনাকে তো আর কম দেয়নি। এত এত সম্পত্তি কি এসব ভোগ করবে? শুনেছি আপনার মাত্র একটাই মেয়ে। তাহলে এই পাপিষ্ট টাকা আর কত খাইবেন বলেন? বলি কি, সময় থাকতে আল্লাহর পথে চলে আসেন। আর আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। যে ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দাও, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তা বলে গিয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর বাবা, তোমাকেও আমার চোখ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ। কথাটা বলেই নেহার বাবা চলে যায়। স্বাধীনের মা, বাবা, বোন সবাই স্বাধীনের দিকে তাকায়। স্বাধীন অন্যদিক করে সেখান থেকে সোজা রুমের দিকে যেতে লাগে। স্বাধীনের বোনের বিষয়টা খটকা লাগে, তাই স্বাধীনের পিছু পিছু রুমে চলে আসে। বিষয়টা কি হলো? সবকিছু মাথার উপর দিয়ে গেল। যেখানে বাবা কেস করে 5 বছর হলো জমি নিয়ে লড়াই করছিল চেয়ারম্যানের সঙ্গে, চেয়ারম্যান টাকা দিয়ে আমাদের সব সম্পত্তি সব পেয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে সব ফিরিয়ে দিল যে। আমাকে বলছিস কেন এটা? যা গিয়ে চেয়ারম্যান কেবল কেন ফিরিয়ে দিয়েছে? মনে হয় মরণের ভয় এসেছে, তাই সব কিছু ফিরিয়ে দিয়েছে। না না, এইসব কিছুই না। আমার কেমন জানি মনে হচ্ছে তোর এইসবের পিছে হাত আছে। তুই কিছু তো একটা করেছিস, না হলে এই চেয়ারম্যান এইভাবে শায়েস্তা হবার কথা নয় কখনোই। আপু, তুইও না এইভাবে আমাকে সন্দেহ করছিস? আমি কি করব? আমি কি আর একা চেয়ারম্যানের বিরুদ্ধে একা পেরে উঠতে পারবো? কথাটা বলেই স্বাধীন মাথা চুলকাতে লাগে। তখনই সামিয়ার নজর যায় স্বাধীনের মাথার দিকে। তখনই স্বাধীনের দিকে যেতে লাগে। স্বাধীন এটা দেখে ভয় পেয়ে যায়, তাইলে একে বলে, আপু, এভাবে আমার দিকে এগিয়ে আসছিস কেন? এইভাবে আসিস না, গা ঘেমে একাকার হয়ে আছে, গোসল করতে হবে। গোসল করে, সমস্যা নেই। এর আগেও তো ফুটবল খেলে এসেছিস, এইভাবে কথা বলিসনি। আর তোর মাথায় এটা কি? কথাটা বলেই সামিয়া স্বাধীনের মাথার চুলের উপর থেকে একটা সেফটি পিন বের করে। এইটা কি দেখতে পারছো না? সেফটি পিন। এইটা আবার বলার কি আছে? এটা সেফটি পিন, এটা আমিও ভালো করে দেখছি, বাট তোর মাথায় কি করে আসলো? আরে আপু, আমি কি করে বলবো সেফটি পিন কিনা আমার মাথায় কি করে আসলো? মনে হয় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, তখন কেউ মজা করে মাথায় লাগিয়ে দিয়েছে হয়তোবা। না না, কেউ মজা করে লাগিয়ে দেয়নি। এই সেফটি পিনটা কোথায় যেন দেখেছি। আর ওয়েট, তুই এখানে দাঁড়া তো একটু ভালো করে। তোর গা থেকে কেমন চরম দুর্গন্ধ আসছে। কথাটা বলেই সামিয়া স্বাধীনের কাছে চলে যায়। গা দিয়ে ঘ্রাণ কেমন যেন চেনা চেনা লাগে। আর সেফটি পিনটাও তখনই নেহার কথা মনে পড়ে। এমনই স্যান্ড নেহা ব্যবহার করে, আর সেফটি পিন নেহার হিসাবে লাগানো ছিল। তখনই সামিয়া স্বাধীনের কাছ থেকে খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়। সামিয়া ভালো করে তাকিয়ে দেখে স্বাধীনের প্যান্টে রক্ত লেগে আছে, টি শার্টের নিচের অংশেও রক্ত লেগে আছে। এটা দেখে সামিয়া স্বাধীনের দিকে বাঁকা দৃষ্টিতে তাকায়। আরে আপু, তুই এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে আমাকে তুই জ্যান্ত চিবিয়ে খাওয়াবি। দেখ, তুই সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারবি না। তোকে ভালোই ভালোই বলছি, কি হয়েছে সব কথা খুলে বল। তোর গা দিয়ে যেই স্মেলটা আসছে এটা নেহার পারফিউমের, আর সেফটি পিন যেটা ওটাও নেহার হিজাবে লাগানো ছিল, আর তোর প্যান্ট টি শার্টে রক্ত লাগানো। আর চেয়ারম্যান এইভাবে সব কিছু কীভাবে মেনে নিল? বাবাকে সব জায়গা লিখে দিয়ে গেল, যেখানে বাবা তার বিরুদ্ধে মামলা করে কিচ্ছু পায়নি। দেখ, আমার কাছ থেকে কিছু লুকাস না, তাহলে তোর খবর আছে। স্বাধীন বুঝতে পারে না কি করবে। মাথায় হাত দিয়ে চুলকাতে লাগে আর নিচের দিকে তাকিয়ে ভাবতে লাগে। এই যা, ধরা পড়ে গেলাম। এখন কি বলবো? আপুকে যদি বলি, আপু তো আমাকে মেরে ফেলবে।
কিন্তু কি বলবো, মিথ্যা কথা বললেও আবার ধরা পড়ে যাব। কি রে, কথা বলছিস না কেন? আমি কি বলেছি তোর কানে যাচ্ছে না? কি করেছিস তুই নেহার সঙ্গে? সামিয়ার কথা শুনে স্বাধীন ভয় পেয়ে যায়, ঢোক গিলতে লাগে। পাশে থাকা টি টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে খেতে লাগে। সামিয়া এসব দেখে তার আর বোঝার বাকি নাই কি হয়েছে নেহার সাথে। রাগ হতে লাগে, তারপরেও স্বাধীনের মুখ থেকে সত্যিটা শুনতে চায়। কি রে, বলছিস না কেন? তোর কাছে কি জিজ্ঞাসা করছি? দেখ, সত্যি কথা বলবি। তুই যদি চালাকি করিস আমার সাথে তাহলে তোর কিন্তু খবর আছে। মানে আপু, আমি কি করব নেহা আপুর সাথে? আর তুমি যা ভাবছো তা একদমই নয়। কিভাবে যে মাথায় এসে ক্লিপ লাগলো আর প্যান্টের রক্ত লেগে আছে। বন্ধুদের সঙ্গে বসেছিলাম, আর তুমি তো জানো রিফাত পান খায়, ওর হয়তোবা পিক লেগেছে। দেখ, আমাকে শিখাতে আসিস না। আমি ভালো করেই জানি কোনটা রক্ত আর কোনটা পানের পিক। সত্যি কথা বলবি নাকি মা বাবার কাছে গিয়ে বলবো? না না আপু, মা বাবাকে বলিও না। আমি তোমাকে সব সত্য কথাই বলছি। প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না। আমার মাথা ঠিক ছিল না, বাবাকে দেখেছি কান্না করতে, তাই মাথা ঠিক ছিল না। আমার ভুল করে ফেলেছি আপু। তারপর স্বাধীন সামিয়াকে সবকিছু বলে। সামিয়া শুনে অবাক হয়ে যায়, তার ভাই এত জঘন্য একটা কাজ করতে পারে। মাথায় হাত দিয়ে বসে থেকে ভাবতে লাগে। একদম তুই আমার কাছে আসার চেষ্টা করবি না। আজ থেকে তুই আমার ভাই না। যা এখান থেকে সর। আপু প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি। নেহা আপুর সাথে যা করেছি তা ভুল ছিল আমার। তোর সঙ্গে কথা বলতেও এখন আমার রুচিতে বাজছে। যা এখন এখান থেকে সর। গোসল করে আয়। এই শরীর নিয়ে ঘুমাচ্ছিস, তো লজ্জা করছে না? এখন আমি নেহার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? আমার ছোট ভাই এত বড় একটা কাজ করে ফেলবে কখনো ভাবতেও পারিনি। সামিয়া এসবই ভাবছিল। স্বাধীনের গোসল করা শেষ হলে বাহিরে বের হয়ে আসে। স্বাধীন দেখে তার বোন নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। গোসল করা শেষ হলে পোশাক পরিধান করে খাটের উপরে বসে ফোন দেখছিল। এমন সময় সামিয়া বলতে লাগে, তুই যা করেছিস একদমই ঠিক করিসনি। ওর ফল তোকে একদিন না একদিন ভোগ করতেই হবে। আমি বাবা মাকে গিয়ে সব বলে দেব তাদের গুণধর ছেলে কতটা খারাপ হয়ে গেছে। না আপু প্লিজ না, মা বাবাকে কিছু বলো না, তারা শুনলে অনেক কষ্ট পাবে। আপু, আমি আমার ভুল বুঝতেই তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। ঠিক কিছুই করতে হবে না, তুই চুপচাপ করে থাকবি। যা করার আমি করব। আর শোন, বাহিরের কাউকে যেন বলিস না। আছে আপু। কথাগুলো বলে সামিয়া চিন্তিত হয়ে রুম থেকে বের হয়ে যায়। অন্যদিকে নেহার বাবা স্বাধীনদের বাড়ি থেকে বের হয়ে বাসায় চলে যায়। বসার রুমে বসে থাকে, দেখে নেহার মা বসে আছে। নেহার বাবাকে দেখে নেহার মা প্রশ্ন করে, গিয়েছিলে ছেলেটার বাড়িতে আর সব কিছু দিয়ে এসেছো যা যা চেয়েছে? হ্যাঁ, দিয়ে এসেছি। এখন কি করবে? মেয়েটার এই অবস্থা যদি কেউ ফোন করে বুঝতে পারে তাহলে তো আমার মান সম্মান সব চলে যাবে। আমি বলি কি, বিয়ে দিয়ে দেই, মেয়ের এটাই ভালো হবে। সেটাই করো। আচ্ছা, তোমাকে যে বলে এসেছিলাম ছেলেটার বিষয়ে জানতে, তুমি কি জেনে এসেছো কিছু? শুনেছি অনেক ভালো আর ভদ্র ছেলে, কিন্তু ভালো ভদ্র ছেলে হলে কি কখনো কোনো মেয়েকে ধর্ষণ করতে পারে? আমার মেয়ের দিকে তাকিয়েছিল না ও? ওর তো একদিন না একদিন আমি মেরেই ফেলবো। দেখো, মাথা গরম করো না। একটা বার তুমি ছেলেটার জায়গায় দাঁড়াও। তার বাবার সঙ্গে তুমি যা যা করেছো, ছেলেটার রেগে তোমার মেয়ের সঙ্গে উল্টাপাল্টা কাজ করেছে তোমার কারণে। আমার মেয়ের এই অবস্থা হয়েছে, সেখানে ছেলেটার নয়, তুমি দোষী, তোমার দোষ। ছেলেটা যেহেতু ভালো, তাহলে আমি বলি কি, নেহার ওর সঙ্গে বিয়ে দেই কি? আজ পর্যন্ত তোমার সব কথা শুনে এসেছি, কিন্তু তুমি যা বললে আমি তা কখনোই করতে পারবো না। ওর মতো ফকিনীর বাচ্চার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। এই কথাটা আমি তোমার রাখতে পারবো না। আমি বৌমার বন্ধুকে কথা দিয়েছিলাম তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব। তাদের ফোন করে বলেছি আগামীকাল চলে আসবে। কিন্তু কোনো কিন্তু নাই। আর নেহাকেও কিছু বলতে হবে না। ওরা যদি আসে, নেহা আমাকে কালকে আংটি পরিয়ে যাবে, তারপর বিয়ে দিনক্ষণ দিয়ে যাবে। বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। কথাটা বলে নেহার বাবা চলে যায়। নেহার মা উঠে তার রুমে চলে যায়, ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ দুঃস্বপ্ন দেখে নেহার ঘুম ভেঙে যায়, আর ঘুম আসে না। ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, রাতের ঠান্ডা বাতাস শরীরে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। নেহা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, চাঁদের দিকে তাকিয়ে থাকে।
আর মনে মনে ভাবতে লাগে। এত কি ভাবছিস নেহা? তুই দেখ, চাঁদ আলো দেয়, রাতের চারদিকটা অন্ধকার থেকে আলোকিত করে রাখে, তারপরেও তার গায়ে কত দাগ। আর সেইখানে তো তুই যা হয়েছে ভুলে যা, নতুন করে বাঁচতে শেখ। দুঃস্বপ্ন মনে করে সব মুছে ফেল। কিন্তু ছেলেটার কাছে তো ভিডিও আছে, যদি কোনোভাবে পাবলিশ করে দেয়। না না, মনে হয় না ভিডিওটা পাবলিশ করবে। বাবাকে যা বলেছে, বাবা তো মনে হয় কথা মতো কাজ করবে। এত আর ভাবতে পারছি না। কথাটা বলেই নেহা মাথা চেপে ধরে ব্যালকনিতে থাকা দোলনায় বসে পড়ে। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে যায় বুঝতে পারে না। সকালের আলোয় আর আজানের শব্দে নেহার ঘুম ভেঙে যায়। নেহা ব্যালকনি থেকে উঠে রুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে গোসল করে রুমে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে নেয়। মোনাজাতে কান্না করতে করতে ক্ষমা চায়। ঠিক তখনই নেহার মা নেহার রুমে প্রবেশ করে। নেহা তাড়াহুড়ো করে নামাজ শেষ করে তার মাকে প্রশ্ন করে, মা, তুমি এত সকালে আমার রুমে কি করছো? মারে, তোকে একটা কথা বলতে এসেছি। মেয়েদের জীবন চিরস্থায়ী নয়, তাদের স্বামীর বাড়ি যেতে হয়। আর তোর বয়স তো কম হয়নি, তোর বিয়ে দেব তোর বাবা বলছে। আমি অনেকবার মানা করেছি মেয়েটার মানসিকভাবে ঠিক হোক, কিন্তু আমার কোনো কথাই শুনেনি। কিন্তু মা, আমি এখন বিয়ে করতে পারবো না, মেন্টালি প্রিপেয়ার্ড না। বাবাকে গিয়ে বলো। দেখ মা, তোর বাবাকে অনেক বুঝিয়েছি, সে আমার কোনো কথাই শুনছে না। বিয়ে দিয়ে ছাড়বে মনে হয়, তাই তোকে বলতে আসলাম। আজকে ওনারা আসবে যে কোনো সময় তোকে দেখার জন্য। কথাগুলো বলেই নেহার মা রুম থেকে চলে যায়। নেহা চিন্তিত হয়ে খাটের উপর বসে পড়ে। ঠিক তখনই ফোনের রিং হতে লাগে। ফোনের দিকে তাকিয়ে দেখে সামিয়া ফোন করেছে। নিমিষেই রাগ হতে লাগে, মনে মনে ভাবতে লাগে, সামিয়ার তো কোনো দোষ নেই। বড় ভাই আমার সাথে উল্টাপাল্টা কাজ করেছে। এখন যদি আবার আমি স্বাধীনের মতো স্বাধীনের রাগ তার বোনের উপর খাটাই, কেমন দেখায় না? চাও ওয়েট, ফোন রিসিভ করছি, কি বলে শুনি। কথাটা ভাবতেই আবার ফোনে রিং হতে লাগে। নেহা ফোন রিসিভ করে কানের কাছে ধরে, কিছুই বলে না। তখন ওই পাশ থেকে সামিয়া বলতে লাগে, কেমন আছিস? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো। দেখ, আমি সব জানতে পারছি। তোর সঙ্গে যা হয়েছে তা একদমই ঠিক হয়নি, কিন্তু আমার ভাইকে তুই বিশ্বাস কর, মোটেও এমন না। অনেক ভালো একটা ছেলে, কিন্তু বাবার কান্না করতে দেখে ওর রাগ উঠে যায়, তাই তোর সঙ্গে এই কাজ করে ফেলে। দেখ, আমি তোর সাথে কথা বলছি কি মুখ নিয়ে তা নিজেও জানি না। কিভাবে যে তোকে বলবো আমার ভাইকে তুই ক্ষমা করে দে, আর তুই যে শাস্তি দিতে চাস দিতে পারিস। না, সমস্যা নেই, আমি বুঝতে পারছি আর ক্ষমা করে দিয়েছি। একটা কাজ করতে পারবি তুই? আসার সময় দোকান থেকে দড়ি কিনে নিয়ে আসতে পারবি? কি বলছিস তুই এইসব উল্টোপাল্টা কথা? দেখ, সুসাইড করলেই সব সমস্যার সমাধান হয় না। তুই কি চাস আমাকে বল। কাল আমার সাথে এমন বড় দুর্ঘটনা ঘটে গেল, আর বাবা কিনা উল্টো আমার বিয়ে ঠিক করেছে। আজকে তারা দেখতে আসবে, 15-20 দিন পর আবার বিয়ে হবে। বাবাকে বলেও কোনো লাভ হচ্ছে না, কি করব কিছুই বুঝতে পারছি না। সামনে শুধু একটা পথই ফাঁকা দেখতে পাচ্ছি আমি। তাহলে এখন তুই কি চাস বল আমাকে, আমার সাধ্যমতো চেষ্টা করব। আমি নিজেও জানি না কি চাই। এই পাপিষ্ঠ শরীরটা আর অন্য কাউকে বোঝা হিসেবে দিতে পারবো না। আচ্ছা ওয়েট, আমি আসছি তোর বাড়িতে। কথাটা বলেই সামিয়া ফোন রেখে দেয়। রুম থেকে বের হতে যাবে তখনই স্বাধীনের সঙ্গে ধাক্কা লাগে। সামিয়া স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আবার কোনো মেয়ের জীবন নষ্ট করতে না তো? আপু কি বলো তুমি এগুলো? কি বলছি, যা সত্যি তাই বলছি। তোকে দেখে আর কি বিশ্বাস আছে বল? যতটুকু ছিল তা তো সব দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছিস। কথাটা বলেই সামিয়া রাগী দৃষ্টিতে স্বাধীনের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। স্বাধীন তার বোনের কথা শুনে অনেক কষ্ট পায়। সেই দিকে কোনো দেশ টিপা না দিয়ে ব্যাট হাতে নিয়ে বের হয়ে যেতে যাবে তখনই পেছন থেকে তার মা ডেকে বলতে লাগে, কিরে, এত সকালে কোথায় যাচ্ছিস? খাবার না খেয়ে? মা, আজকে কলেজ বন্ধ আর পাশের গ্রামের সঙ্গে খেলা আছে, তাই যাচ্ছি। ওইখানেই কিছু খেয়ে নেব। না খেয়ে নিজে কি বেহাল করে ফেলছিস? একটাবার দেখছিস তাকিয়ে? স্বাধীন তার মায়ের সঙ্গে কথা বলছিল। এমন সময় বাইরে থেকে হোল্ডার বাসের সাউন্ড হয়। স্বাধীন তাকিয়ে দেখে তার বন্ধু স্বাধীন তার
মার কাছ থেকে বিদায় নিয়ে দৌড়ে গাড়িতে উঠে বসে। তারপর স্টার্ট দিয়ে সোজা মাঠে চলে আসে। অন্যদিকে সামিয়া হাঁটতে হাঁটতে নিহার বাড়িতে চলে আসছে। নিহার বাবা সামিয়ার দিকে রেগে তাকায়, কিন্তু কিছুই বলে না। আন্টি, নেহা কি রুমে আছে? হ্যাঁ মা, রুমে আছে। তুমি যাও তো একটু, আর দুপুরের দিকে নেহাকে দেখতে আসবে। এসেছো ভালোই হয়েছে, নেহাকে একটু সাজিয়ে গুছিয়ে দিও তো। ঠিক আছে আন্টি। তারপর সামিয়া নেহার রুমের দিকে অগ্রসর হয়। নেহার বাবা রেগে সামিয়া আর মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, এই মেয়েটা এখানে এসেছে কেন? তুমি কি জানো এইটা সেই মেয়ে যার ছোট ভাই আপনিও সঙ্গে উল্টোপাল্টা কাজ করেছে? আমি জানি, অনেকবার দেখেছি। সামিয়া মামুনিকে বাইরে থেকে নিয়ে গিয়েছে, আর মেয়েটা কিছু জানে না। মনে হয় জানলে কখনোই আসতো না। না জানলেই ভালো। আর আমার কিন্তু বিন্দুমাত্র একে বিশ্বাস হয় না। তোমার মেয়েকে আবার যেন উল্টোপাল্টা কিছু না বোঝায়। দেখো, বিষয়টা তুমি খেয়াল রেখো এদিকে। কথাটা বলেই নেহার বাবা জরুরি কাজে ইউনিয়ন পরিষদে চলে যায়। অন্যদিকে সামিয়া নেহার রুমে গিয়ে দরজায় কড়া নাড়ে। কে? আমি সামিয়া। ও, তুই এসেছিস? আয় তাহলে, রুমের দরজা খোলা আছে। তারপর সামিয়া রুমে এসে দেখে নেহা খাটের উপরে বসে আছে আনমনা হয়ে। সামিয়া নেহার পাশে বসে পড়ে। কি বলবে নেহাকে ভাষা খুঁজে পায় না। দেখ, তোকে কিভাবে সান্ত্বনা দেব তার ভাষা আমার কাছে নেই। আমার ভাই এত বড় কাজ করবে আমি কখনো ভাবতেও পারি নাই। বাদ দে, আমার কপালে ছিল এটা। একে তো এত বড় দুর্ঘটনা ঘটে গেল আমার সাথে, তারপর আবার বাবা আমার বিয়ে ঠিক করেছে তার বন্ধুর ছেলের সাথে। কেন? ঠিকই তো করেছে আঙ্কেল। যার সিদ্ধান্ত নিয়েছে তোর ভালোর জন্যই নিয়েছে। সব কিছু ভুলে সুখে সংসার কর, এই দোয়া করি। কিন্তু আমি তো তোর ভাইকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। মানে কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? আমার ভাইকে বিয়ে করবি মানে? দেখ, মনে উল্টোপাল্টা চিন্তা একদমই আনিস না। তোর ভাই আমাকে ধর্ষণ করেছে, তোর ভাইকেই এই দেহ ভোগ করতে হবে। তাছাড়া আমি এই পাপিষ্ঠ দেহ আর অন্য কাউকে দিতে পারবো না। সামিয়ার কথা যেন হারিয়ে ফেলে। নেহার উত্তরে কি বলবে কিছুই বুঝতে পারে না, কিন্তু নেহার গম্ভীর কণ্ঠে ভয় লুকিয়ে আছে, এটা সামিয়াই স্পষ্ট বুঝতে পারে। দেখ, তোর মাথা ঠিক নেই। রুমে বসে আছিস আর আজে বাজে চিন্তা করছিস। বাহিরে দিয়ে ঘুরে আয়, দেখবি মন ফ্রেশ হবে। উল্টোপাল্টা চিন্তা মাথা থেকে বের হয়ে যাবে। তারপর সামিয়া নেহাকে জোরাজুরি করে বাহিরে নিয়ে আসে। তারপর দুজনে হাঁটতে লাগে। পাশ থেকে অনবরত সামিয়া কথা বলেই চলেছে, কিন্তু নেহা তো তার ভাবনার জগতে যোগ দেওয়া আছে। কি রে নেহা, তোর কি হয়েছে? কোথায় হারিয়ে গেলি? কখন থেকে তোর পাশে দাঁড়িয়ে বক বক করছি, কোনো উত্তরই দিচ্ছিস না। দেখ, তোকে তো বললামই ভালো লাগছে না আমার। রুমে থাকি, বাইরে বের হব না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। ভাবলাম তোকে নিয়ে বাহিরে দিয়ে ঘোরালে তোর মনটা ফ্রেশ হবে। চল মাঠের দিকে যাই। তারপর সামিয়া আর নেহা দুজনে হাঁটতে হাঁটতে মাঠের দিকে চলে আসে। দেখে সবাই ক্রিকেট খেলছে। আরেকটু এগিয়ে যেতেই দেখে স্বাধীন ব্যাট করছে। তারা দুজন দাঁড়িয়ে স্বাধীনের খেলা দেখতে লাগে। এক পর্যায়ে খেলা শেষ হলে স্বাধীন রাস্তার দিকে তাকিয়ে নেহা তার বোনকে দেখে অবাক হয়ে যায়। পিছনের দিকে তাকিয়ে নাই স্বাভাবিক হতে গিয়েও পারে না। একটা কাজ করবি, তোর ভাই কি এখানে ডেকে নিয়ে আয় তো। কেন এখানে ডেকে নিয়ে আসবো? ও খেলছে ওর মতো, খেলুক। ডেকে নিয়ে আসতে বলছি, আয়। এত কথা বলছিস কেন? কাজ আছে, তুই দেখতে পারবি এমনিতেই। তারপর সামিয়া স্বাধীনের ফোনে ফোন করে। স্বাধীন নম্বর দেখে পেছনের দিকে তাকায়। ফোন রিসিভ করতেই সামিয়া তাদের দিকে আসতে বলে। স্বাধীন ভয়ে ভয়ে গিয়ে আসতে লাগে। এখন বল, ও খেলছে, আমরা ঘুরতে এসেছি। স্বাধীন কি এখানে ডেকে নিয়ে আসার মানে কি? তোর ভাই রাতে যা করেছে সব মোবাইলে ভিডিও করেছে, ওই ভিডিও ডিলিট করতে বলবি। এর কারণেই ডেকে নিয়ে আসছি। কি আবার ভিডিও করেছে? আজকে আগে বাড়ি যায়, তারপর ওর একটা কিছু হচ্ছে। কিছুই করবে না, এখন থেকে ও আমার স্বামী, ভুলে যাস না। তোর মাথা পুরোটাই গেছে। আঙ্কেল যা করেছে ভালোই করেছে তোর বিয়ে দিয়ে। বিয়ে তো আমার হচ্ছে না, আর যদি আমার বিয়ে হয় তা একমাত্র তোর ভাইয়ের সাথেই হবে। সামিয়া রেগে নেহার দিকে তাকায়, একটা হাসি দেয়। নেহার হাসি দেখে সামিয়া ফিক করে হেসে ফেলে। এই মেয়েটার গোমরা মুখ দেখতে সামিয়ার কেন জানে একদমই ভালো লাগে না। স্বাধীন তাদের কাছে এগিয়ে আসতেই সামিয়া রেগে গিয়ে স্বাধীনের গালে থাপ্পড় দিতে যাবে। স্বাধীন চোখ বন্ধ করে ফেলে।
পাশ থেকে নেহা সামিয়ার হাত ধরে ফেলে। স্বাধীন চোখ খুলে মিটমিট করে তাকিয়ে দেখে তার বোনের হাত নেহা ধরে আসছে। তোকে বললাম না আমার সামনে ওর গায়ে ফুলের টোকাও দিবি না, তারপরও মারছিস কেন? যা বলেছি তা কর। আচ্ছা ঠিক আছে। আর স্বাধীন, তোর মোবাইলে নাকি নেহার সাথে যা করেছিস তা ভিডিও রেকর্ড করেছিস, ভিডিওটা ডিলিট করে দে। আপু আমি কোনো ভিডিও করিনি, শুধু ভয় দেখানোর জন্য মোবাইলটা রেখে দিয়েছিলাম। সত্যি বলছিস তো, নাকি পরে আবার ব্ল্যাকমেল করবি? না আপু সত্যি বলছি, আমি কোনো ভিডিও করিনি, চাইলে ফোনটা নিয়ে চেক দিতে পারো। মোবাইল চেক দিতে হবে না, আর যদি ভিডিও করে থাকো তাও লাভ নেই, তা কখনো পাবলিশ করতে পারবে না, কারণ আমি হব। নেহা বাকি কথা বলতে না দিয়ে সামিয়ার মুখ চেপে ধরে। স্বাধীন অবাক হয়ে যায়। এখন যা, গিয়ে ক্রিকেট খেলো। তারপর স্বাধীন সেখান থেকে চলে যায়। নেহা তার মুখ থেকে সামিয়ার হাত সরিয়ে হাঁপাতে লাগে। কুত্তি, আর একটু হলে তো মারা যেতাম। তোর মাথা ঠিক আছে? কি বলতে নিয়েছিলি? দেখ, আমরা আর তোরা কখনোই এক হওয়ার নই। তোর বাবা একজন চেয়ারম্যান, আর আমার বাবা সামান্য একজন ব্যবসায়িক ক্লাস কৃষি কাজ করে সে। তো কি হয়েছে? তোরা কি মানুষ না? আর আমাকে কি তোর পছন্দ না? আমি কি বাবার মতো রাগিয়ে অহংকারী যে আমাকে তোর ভাইয়ের বউ করা যায় না? দেখ, অবুঝের মতো কথা বলিস না। আর এর থেকেও বড় কথা হলো, আমার ভাই তোর থেকে 4 বছরের জুনিয়র। এটা কিভাবে সম্ভব হয় বল? তো কি হয়েছে? এখন তো অনেক জুনিয়র সিনিয়রের বিয়ে হচ্ছে, এটা কোনো বিষয় না। তোর মাথা পুরোটাই গেছে। আমি কিসের জন্য যে তোকে এখানে নিয়ে আসলাম? তুই ঘরের মধ্যেই ভালো ছিলি। আর যাবার সময় আঙ্কেলকে বলে যাব তোকে যেন পাবনায় গিয়ে রেখে দিয়ে আসে। পাবনায় না, তোর ভাইয়ের সঙ্গে একই রুমে রাখলেই হবে। ধ্যাত, তুইও না, তোর মাথা মুন্ডু সব এখন চিবিয়ে খাবো আমি। সামিয়ার কথা শুনে নেহা হাসতে লাগে, সামিয়াও হাসতে লাগে। তারপর দুজনে গ্রাম দিয়ে আরো একটু ঘোরাঘুরি করে নেহা তার বাসায় চলে আসে। সামিয়া চলে যেতে চাবে, তখনই নেহার মা ডাক দিয়ে কাছে নিয়ে আসে। আন্টি, কিছু বলবেন আমাকে? হ্যাঁ, বসে এখানে আর কোথায় যাচ্ছ? তোমাকে না বললাম নেহাকে দেখতে আসবে? তুমি নেহাকে গুছিয়ে নিয়ে আসো। তুমি তো একমাত্র নেহার বান্ধবী, আর তো কেউ নেই। না মানে আন্টি, বাড়িতে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, মনে ছিল না, তাই আর কি। যাচ্ছি আমি সময় মতো ঠিক চলে। আচ্ছা মা, তাহলে যাও। আর আরও একটা কথা, সময় করে চলে আসবে কিন্তু। আর নেহাকে একটু বুঝিও, আমরা যা করছি তার ভালোর জন্যই করছি। কখনোই কারো বাবা মা চায় না তার মেয়ের কষ্টে থাক। ঠিক আছে আন্টি। কথাটা বলেই সামিয়া নেহাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর তার বাড়ির দিকে অগ্রসর হতে লাগে। সামিয়া রাস্তা দিয়ে যেতে লাগে আর ভাবতে লাগে, স্বাধীনের কারণেই হয়তো নেহাকে বিয়ে দেওয়ার জন্য আঙ্কেল আন্টি উঠে পড়ে লেগেছে। নেহার কত স্বপ্ন ছিল বড় হয়ে ডক্টর হবে, বিয়ে হলে তো আর কখনোই পারবে না। কি যে করি, আমার ভাইয়ের জন্য মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল। কথাগুলো ভেবে বাসার দিকে অগ্রসর হচ্ছিল, হঠাৎ রাস্তায় স্বাধীনকে দেখতে পায় সামিয়া। স্বাধীনকে পিছন থেকে ডাকতে লাগে সামিয়া। স্বাধীন পিছনের দিকে তাকিয়ে তার বোনকে দেখতে পেয়ে দৌড়ে আসে। আপু তুমি এখন এই অবেলায় কি করছো এখানে? জানো না এই রাস্তাটা ভালো না, যদি কিছু হয়ে যায় তোমার? কি আর হবে, যা তুই সবার সাথে করিস তাই হবে। আপু আমি তো আমার ভুল বুঝতে পারছি, নেহা আপুর কাছ থেকেও ক্ষমা চাইছি, তারপরও এই কথা কেন আবার তুলছো? কোথা থেকে আসছো এই অবেলা? কোথা থেকে আর আসবো, নেহাদের বাড়ি থেকে আসছি। ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তাই বাড়িতে যাচ্ছি। আজকে রাতে নাও ফিরতে পারি, লেট হতেও পারে। বিয়ে ঠিক হয়েছে মানে? হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছে। একটা বাবা কখনোই তার মেয়ের এই সর্বনাশ হতে দেখে থেমে থাকতে পারে না। তাই নেহার বিয়ে ঠিক করেছে নেহার বাবা তার বন্ধুর ছেলের সাথে। আজকে রাতেই নাকি তারা দেখতে আসবে, সম্ভব হলে আংটি পরিয়ে যাবে। আর নেহার বাবা যেরকম কথা শুনলাম, মনে হয় আজকে রাতেই বিয়ে পড়িয়ে দিতে পারে। ও আচ্ছা ভালো, তা তোমাকে আবার রাতে আনতে যেতে হবে নাকি? ভালো তাই না? একটা মেয়ের জীবন নষ্ট করেছিস তুই। নেহার অনেক স্বপ্ন ছিল, তা জানিস? ও বড় হয়ে ডাক্তার হতে চেয়েছিল, তোর কারণে ওর স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেল। আমি বান্ধবী হয়ে ওর সামনে গিয়ে দাঁড়াতে পারছি না।
তুই যে কাজ করেছিস তার জন্য আর রাতে তোকে বের হতে হবে। এর রাস্তায় কোনো এক মেয়েকে দেখলে আবার তোর পশুর রূপ জেগে উঠতে পারে। আমি চলে আসবো একা। আরে না আপু, কি বলো? তুমি ফোন করো, আমি চলে আসবো। আর আচ্ছা যাও, আমি মা বাবাকে বলে দেবো। তোমাকে এগিয়ে দিয়ে আসতে হবে নাকি? না, তা লাগবে না, আমি একাই যেতে পারবো। এখন সূর্য অস্ত যায়নি। না আপু চলো, তোমাকে নেহাপুর বাড়িয়ে দিয়ে তারপর আমি যাব, সমস্যা নেই। স্বাধীনের কথা শুনে সামিয়া ভেঙচি কেটে পিছনের দিকে নেহাদের বাসার দিকে যেতে লাগে। সামিয়ার পিছু পিছু স্বাধীনও যেতে লাগে। একটু পর নেহাদের বাসার সামনে চলে আসে স্বাধীন। পিছন ফিরে বাড়ির দিকে যেতে লাগে, তখনই নজর যায় নেহার রুমের ব্যালকনির দিকে। স্বাধীনকে দেখে নেহা ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বাধীন এক পলক দেখে চোখ সরিয়ে বাসার দিকে যেতে লাগে। বাসায় আস্তে আস্তে একটু রাত হয়ে যায়। দরজা দিয়ে ভিতরে ঢুকতে যাবে, তখনই স্বাধীনের মা বলতে লাগে, বাবারে যা তো, তোর বোন সে কখনই বের হয়েছে শুনলাম। নেহা মামনের বাড়িতে যাবে, কখনো তো আসতে না, এখনো তো আসছে না। এত রাতে করে থাকে না। একটু নেহাদের বাসায় গিয়ে দেখ না বাবাও কি করছে, না অন্য কোনো জায়গায় গিয়েছে। অনেক চিন্তা হচ্ছে আমার। আরে মা, চিন্তা করতে হবে না। আমি রাস্তায় আপুর সঙ্গে দেখা হয়েছিল। আপু নেহাপুর বিয়ে, তাই সে ওইখানে থাকবে। এঙ্গেজমেন্ট করিয়া যাবে আজ, তাই নেহাপুর মা তাকে বলেছে অনেক করে থাকার জন্য, তাই সে থাকবে। তাই বলেছে তোমরা যেন চিন্তা না করো। সে কথা আমাকে বলে দিলেই হয়, আমি তো চিন্তা করি না। আচ্ছা যা, তুই ফ্রেশ হয়ে আয়, শরীর ঘেমে দুর্গন্ধ বের হচ্ছে। তারপর স্বাধীন তার রুমে চলে যায়। ফ্রেশ হয়ে রুমে বসে থেকে ফোন টিপতেছিল, তখন একটা আননোন নাম্বার থেকে কল আসে। স্বাধীন প্রথম দেখায় ইগনোর করে, সচরাচর রং নাম্বার রিসিভ করে না। একের পর এক ফোন আসতেই লাগে, সেদিন জরুরি কল ভেবে রিসিভ করে। তখনই ওই পাশ থেকে কান্নার কণ্ঠ শুনতে পায়। স্বাধীন থমকে ওঠে। ফোনের এই পাশ থেকে হ্যালো হ্যালো করতে লাগে। হ্যালো, কে আপনি? কথা বলছেন না কেন? হ্যালো, এভাবে কান্না করছেন কেন? প্লিজ কথা বলুন, কে আপনি? স্বাধীনের কথা শুনে মোবাইলের ওই পাশে থাকা কন্ট্রোল যেন কান্নার গতি বেশি হয়। তখনই পিছন থেকে নাম ধরে ডাকতেই কল কেটে দেয়। স্বাধীন যেন থমকে যায়। নেহাপুর আবার কি হয়েছে? এভাবে কান্না করছে কেন? আর আমার নাম্বার কোথা থেকেই পেলো? তাকে তো দেখলাম মাঠে বেশ হাসি খুশি ছিল। ভাবলাম যাক, অযথা চিন্তার হাত থেকে মুক্তি পেলাম। এখন আবার কি হয়েছে তার? ফোন করে কান্না করছে এইভাবে? দেখ, এত কিছু আর চিন্তা করতে পারছি না। কিসের জন্য যে নেহাপুর সঙ্গে ওই উল্টাপাল্টা কাজ করতে গেলাম। আর যদি না করতাম তাহলে আর এরকম দিন দেখতে হতো না। খিরে বাবা, কখন থেকে ডাকছি তোকে, আমার কথা কি তোর কানে যায় না? বলছি খাবার খেতে আসবি, আয়, তোর বাবা খাবার টেবিলে অপেক্ষা করছে। স্বাধীন তার মায়ের ধমক খেয়ে ফোনটা রুমে রেখেই খাবার টেবিলে গিয়ে বসে দেখে তার বাবা পাশে চেয়ারে বসে আছে। স্বাধীনের মা খাবার সার্ভ করতে লাগে। এমন সময় স্বাধীনের বাবা বলতে লাগে, জানো সামিয়ার মা, আজকে না চেয়ারম্যান সাহেব এসেছিল আমার দোকানে। ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে অনেক ভালোভাবে কথা বললো। শুনলাম নেহা মামুনের বিয়ে, তার জন্য অনেক শাড়ি গহনাও কিনে নিয়ে গেল। কি বলো? স্বাধীনতা বললো শুধু এঙ্গেজমেন্ট হবে? মনে তো হয় না এঙ্গেজমেন্ট হলে শাড়ি গহনা আর অনেক কসমেটিক্স, কিন্তু এগুলো তো আর কিনলো না। এখনো সামিয়াকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। সামিয়ার নেহা মামুনি তো একই ক্লাসে পড়াশোনা করে, এখন সামিয়াকে নিয়েও চিন্তা করতে হবে, বিয়ে দিতে হবে মেয়েটাকে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এখন খাবার, আমাদের একটা মাত্র মেয়ে, বিয়ে দেব, অনেক দেরি আছে। স্বাধীনের বাবা স্বাধীনের মায়ের ধমকে চুপ হয়ে যায়, আর একটা কথাও বলে না। খাবার খেয়ে নেয়। স্বাধীনও চুপচাপ খাবার খেয়ে নেয়। খাবার খাওয়া শেষ হলে রুমে গিয়ে দেখে ফোন বাজছে। ফোনে হাতে নিতেই ফোন কেটে যায়। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে 100+ মিসড কল। স্বাধীন হতবাক হয়ে যায়, তাও আবার তার বোনের নাম্বার থেকে। অন্যদিকে, মারে দেখ, এত জেদ করিস না। আর সামিয়া মা, তুমিও একটু বুঝিয়ে বলো না। দেখো কেমন করছে, ওর বাবার সিদ্ধান্ত নিয়েছে, জানোই তো, কারো কথাই শোনে না। আর ছেলেটা অনেক ভালো দেখছি, ভদ্র, নম্র আর অনেক সুদর্শন, স্মার্ট। আমার অনেক পছন্দ হয়েছে। এখন এত কথা না বলে রেডি হয়ে নিচে আয়, কাজী সাহেব অপেক্ষা করছে। তোমাদের বলছি কানে যাচ্ছে না? আমি বিয়ে করব না। আর তোমরা যদি জোর করো তাহলে আমি আমার কোনো ক্ষতি করে ফেলবো। আর বাবাকে বলো তাদেরকে নিয়ে চলে যেতে।
কি বলিস তুই? এইসব মাথা ঠিক আছে? তোর বাবা কেমন রাগী তুই জানিস না? তোর বাবাকে গিয়ে আমি কোন মুখে নিয়ে কথা বলবো? আন্টি আপনি যান, আমি নেহাকে বুঝিয়ে রেডি করে আনছি, আপনি রাগ করবেন না। আর আঙ্কেলকে গিয়ে বলেন 30 মিনিট পর আমরা আসছি। আচ্ছা মা, আমি বলছি। আর তুমি একটু বোঝাও নেহাকে, এত রাগ জেদ একদমই ভালো না মেয়েদের। কথাগুলো বলেই নেহার মা সেখান থেকে চলে যায়। নেহা খাটের উপরে বসে পড়ে কান্না করতে লাগে অঝরে। সামিয়া ভেবাচেকা খেয়ে যায়, নেহাকে কি বলবে সে নিজেও বুঝতে পারে না। আরে তোর কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? দেখ আজ না হয় কাল বিয়ে তো করতেই হবে তোকে, এত কান্নাকাটি না করে বিয়ে করে নে, তাতেই ভালো হবে। তুই তো জানিস আমার বিষয়ে, তারপরেও তুই কিভাবে বলছিস বিয়েটা আমাকে করতে? আর একটা কথা কি, আমি না তোর ভাইকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি তোকে। তুই কি বলছিস সেই ভয়ে? দেখ এই সিরিয়াস মোমেন্টে ফোন করিস না, আমার সাথে তাড়াতাড়ি রেডি হয়ে নে, নিচে সবাই অপেক্ষা করছে তোর জন্য। আর আমিও দেখে এসেছি ছেলেটা অনেক সুন্দর দেখতে, হ্যান্ডসাম, গুড লুকিং, কেউ দেখে চোখ ফেরাতে পারবে না। কিন্তু আমি বিয়েটা করতে পারবো না, তুই যেভাবেই পারিস বিয়েটা ভেঙে দে। যদি তা না পারিস আমার মরা মুখ দেখবি তুই। আচ্ছা বুঝতে পারছি, তা তুই এখন কি চাস? তুই কি চাচ্ছিস যে তোর বাবা মা সবার সামনে অপমানিত হোক? আর এটা তুই দেখ। দেখ আমি তোর ভাইকে ভালোবাসি, তোর ভাইকে ছাড়া আর অন্য কাউকে কখনোই ভালোবাসতে পারবো না। আর তোর ভাইকে যদি আমি না পাই তাহলে বিশ্বাস কর আমি সুইসাইড করব, আমার লাশ বের হবে এই বাড়ি থেকে। দেখ একদমই পাগলের মতো কথা বলবি না। আরে তোদের অবস্থা দেখ আর আমাদের অবস্থা দেখ, তোর মধ্যে অহংকার নেই দেখে তুই আমাকে তোর বান্ধবী মনে করিস। তোর বাবা মা কখনোই মানতে পারবে না তুই জমিদারের একমাত্র নাতনি, প্লাস এই গ্রামের চেয়ারম্যানের মেয়ে। আর আমার বাবা সামান্য একটা দোকান আছে বাজারে মাত্র। তোদের আর আমাদের মধ্যে অনেক তফাৎ। আর এর থেকেও বড় কথা হলো আমার ভাই তোর থেকে না হলেও 3 বছরের জুনিয়র। এই সমাজ কখনোই মেনে নিতে পারবে না। হ্যাঁ বুঝতে পারছি, তোকে বুঝিয়েও কোনো লাভ হবে না, তাহলে আমার আর এই জীবন রেখেও কোনো লাভ নেই। কথাটা বলেই নেহা দৌড়ে ব্যালকনিতে চলে যায়। সামিয়া বসে থেকে ভাবতে লাগে নেহার বলা কথাগুলো। অন্যদিকে নেহা ব্যালকনিতে গিয়ে স্বাধীনের নাম্বারে ফোন করতে লাগে। এক সময় রিসিপ্ট হলে নেহা কান্না করতে লাগে, কিন্তু কোনো কথাই বলে না। এমন সময় পিছন থেকে সামিয়া গিয়ে ডাকতে লাগে। নেহা ভয় পেয়ে কল কেটে দেয়। তুই এখানে বসে আছিস কেন? আয় রুমে আয়, সবাই নিচে তোর জন্য অপেক্ষা করছে। দেখ তোকে বললাম তোর কানে যায়নি, আমি বিয়ে করব না আর এসব পরিধান করব না। তুই যদি এখন জোরাজোরি করিস তাহলে কিন্তু আমি কিছু একটা করে ফেলবো। নেহার কথার প্রতি উত্তরে সামিয়া কি বলবে যেন ভাষাই খুঁজে পায় না। ব্যালকনি থেকে বের হয়ে রুমে সোফায় বসে থাকে। অন্যদিকে নেহা ফোন করতে লাগে। স্বাধীনে কিন্তু রিসিভ করে না, সব যেন তার ধোঁয়া সবার বাইরে চলে যায়। ফোন রিসিভ না করে অনেক রাগ হয়ে যায়, তাই পাশে থাকা ফল কাটা শরীরটা হাতে চালিয়ে দেয়। অন্যদিকে সামিয়া বসে থাকে। একটু পর নেহার মা আসে। দরজা খুলে দিতেই নেহার মা নেহার কথা জিজ্ঞেস করলে সামিয়া ব্যালকনিতে ইশারা করে। ব্যালকনিতে গিয়ে দেখে নেহা ফ্লোরে পড়ে আছে আর চারিপাশটা রক্তে ভিজে আছে। নেহার মা চিৎকার দিয়ে ওঠে। নেহার মায়ের চিৎকার শুনে নেহার বাবা দৌড়ে রুমে আসে। মেয়ের এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। কিভাবে হলো নেহার এই অবস্থা? আমিও তো জানি না, নেহাকে তো রেডি করতে রুমে ধুয়ে গেলাম, ব্যালকনিতে এসে দেখি হাতের রক কেটে ফ্লোরে পড়ে আছে, রক্ত দিয়ে ভিজে গিয়েছে, জলদি করে হসপিটালে নিয়ে যেতে হবে। অন্যদিকে সামিয়া ভয় পেয়ে যায়, মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকে। নেহার বাবা নেহাকে তুলে গাড়ি করে জলদি বেরিয়ে পড়ে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে সামিয়া কি করবে বুঝতে পারে না। নিচে চলে আসে, দেখে সবাই দাঁড়িয়ে আছে অবাক হয়ে। সামিয়াকে দেখতে পেয়ে প্রশ্ন করে, আচ্ছা কি হলো হঠাৎ করে? আর আপনি কে, কিছু কি বলতে পারেন? মানে নেহা বিয়ে করতে রাজি হয়নি। নেহার বাবা মার সাথে আমিও জোরাজুরি করি, তাই রেগে গিয়ে ও হাতের রক কেটে ফেলেছে। ও মাই গড, কি বলছেন আপনি? আর বাবা তুমি না বললে মেয়ে রাজি? আর এখানে তো দেখি পুরোটাই উল্টা। আর তুমি কিভাবে বিয়েতে রাজি না হওয়া মেয়েকে আমার সঙ্গে জোর করে
বিয়ে দিতে রাজি হয়ে গেলে? আরে বাবা, আমি তো নিজেও জানি না। চেয়ারম্যান বলল যে নেহা মামনি রাজি, তাই আমিও রাজি হয়ে তোমাকে ঢাকা থেকে নিয়ে এসেছি। আর এখানে তো দেখি পুরোটাই ভিন্ন। চলো, আর চেয়ারম্যান আসুক, ওর সঙ্গে আমার বোঝাপড়া আছে। আচ্ছা বাবা চলো। আর কাজী সাহেব, সরি আপনাকে এতক্ষণ বসিয়ে সময় নষ্ট করার জন্য। আরে না বাবা, সমস্যা নাই। এখন বসে সময় নষ্ট করে অভ্যাস তো হয়ে গিয়েছে। অনেক বিয়েই তো দেখলাম চোখের সামনে, এইভাবে ভেঙে গেল। কিন্তু বাবা, সবাই তো বাসা অপেক্ষা করছে নতুন বউয়ের জন্য। পুরো বাসাতে এতক্ষণে হই হুল্লোড় দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। এখন তাদের সামনে মুখ নিয়ে দাঁড়াবো বাবা? কি মুখ নিয়ে দাঁড়াবে? মানে যা সত্যি তাই বলবে। কিন্তু বাবা। ছেলেটার বাবা কথাটা বলেই সামিয়ার দিকে তাকায়। সামিয়া অবাক হয়ে যায়, ভয় হতে লাগে। হাতে থাকা ফোন বের করে তার ভাইকে ফোন করতে লাগে, অর্থাৎ স্বাধীনকে, কিন্তু রিসিভ করে না। আচ্ছা মা, তোমার নাম কি আর তোমার বাবার নাম কি? মানে আঙ্কেল, আমার নাম সামিয়া আর বাবা হাসমত শেখ। ও, তুমি হাসমতের মেয়ে? বাজারে যে দোকান আছে ওই হাসমত? সামিয়া মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। পাশে থাকা ছেলেটা বুঝতে পারে তার বাবা কি বলবে। এখন ছেলেটা তার বাবাকে হাত দিয়ে ইশারা দিয়ে না বলতে বলে, কিন্তু ছেলেটার বাবা তার ছেলের কোনো কথাই শোনে না। আরে মা শোনো, আমি তোমার বাবাকে অনেক ভালো করে জানি, আর তোমার বাবা অনেক ভালো মানুষ, সেই সুবাদে তুমিও অনেক ভালো হবে। আর আমার একটা কথা রাখবে মা, তুমি আমার ছেলেটাকে বিয়ে করো। কি বলছেন আঙ্কেল? বিয়ে মানে? মা বাবা কারোর পারমিশন ছাড়া আমি বিয়ে করতে পারবো না। সরি, আপনার যদি এতই পছন্দ হয় আমার বাবা মায়ের সঙ্গে কথা বলেন, এখন আসতে দেন আমাকে। কথাটা বলে সামিয়া যেই চলে আসতে যাবে, অমনি ছেলেটার বাবা সামিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। পা ধরতে যাবে, এমন সময় সামিয়া পাশে সরে যায়। আরে আঙ্কেল, কি করছেন আপনি? এসব হাত পা ধরছেন কেন? আরে মা, বলো না, পুরো বাসা ভর্তি মানুষ আর সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। আমি তো আর জানতাম না যে এই বিষয়, তবে তাহলে আর এইসব করতাম না। এখন কি করব? সবার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো আমি? বলি কি, তুমি আমার ছেলেকে বিয়ে করো, তাও সবার সামনে বলতে পারবো না আমার ছেলের বিয়ে হয়েছে। আর আমি জানি এখন যদি আমার ছেলের বিয়ে দিতে না পারি, ঢাকায় চলে গিয়ে আর আসবে না। আরে বাবা, কি করছো তুমি? ছাড়ো নাকি? আর আপনি জানতো, তুমি এমনিতে জোর করে একবার বিয়ে দিতে গিয়ে আমার জীবন নষ্ট করে ফেলেছিলে। আবার একই কাজ করলে এখন আবার অন্য মেয়ের জীবন নষ্ট করতে চাও। আমি তা একদমই হতে দিব না। চলো এখান থেকে, আমি আর কোনো বিয়ে করব না। সামিয়া অবাক হয়ে যায় লোকটার কান্না মাখা চোখ আর ছেলেটার দিকে তাকিয়ে ভাবতে লাগে। এখন কি করব? আমি রাজি হয়ে যাব? লোকটাকে দেখে তো অনেক প্রাণ বেতারক মনে হচ্ছে, আর ছেলেটাও দেখতে খারাপ না মনে হয়। এর আগেও এইভাবেই বিয়ে ভেঙে গিয়েছিল, তাই হয়তো এত রেগে আছে। আমি হ্যাঁ বলে দিই, মা বাবাকে পরে বুঝিয়ে বললেই হবে। আর লোকটা যেহেতু বলছে বাবাকে চেনে, তাহলে কোনো সমস্যা নেই। আর কেউ না থাকলে বিয়েটা করতে কেমন হয় না? আর স্বাধীন কি এত করে ফোন করছে, এখনো আসছে না? এর আবার কি হলো যে একবার বাসায় যাই, তারপর দেখছি ওকে। আরে মা, কি ভাবো এত তুমি? প্লিজ হ্যাঁ বলে দাও। আমি আছি, কাজী সাহেব আছে। ঠিক আছে আঙ্কেল, বাট এখানে তো আমার অভিভাবক নেই, তাহলে কিভাবে বিয়ে হবে? আমি আছি, কাজী সাহেব আছে। আর তুমি তো রাজি, তাহলে আর সাক্ষী কোনো দরকার পড়ে না। আরো পরে তোমার মা বাবাকে। ছেলেটার বাবার কথা শুনে সামিয়া মুচকে একটা হাসি দেয়। তারপর ছেলেটার পাশে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। কাজী সাহেব বিয়ে পড়াতে লাগে। এমন সময় স্বাধীন দরজার ঠেলে ভিতরে প্রবেশ করে তার বোনকে আর পাশে একটা ছেলেকে দেখতে পেয়ে রেগে ছেলেটার কলার চেপে ধরে। সবাই অবাক হয়ে যায়। এমন সময় সামিয়া স্বাধীনকে ছেলেটার কলার ছাড়িয়ে বলতে লাগে, আরে ভাইয়া, এত রেগে যাচ্ছিস কেন? আগে আমার কথা শোন। না আপু, ছেলেটার কত বড় সাহস তোমাকে জোর করে বিয়ে করছে। আজ ওর একদিন কি আমার একদিন। জোর করে না, এতে আমার সম্মতি আছে আর আমি রাজি। রাজি মানে? আর আমি তুই ছেলেটাকে এর আগে কখনো দেখিও নাই, আর তুমি তো কাউকে ভালোবাসো না, তাহলে এ কে? তারপর সামিয়া স্বাধীনকে সোফায় বসিয়ে শান্ত করে সব কথা খুলে বলতে লাগে। স্বাধীন শুনে বুঝতে পারে
তখনই তার মা বাবাকে ফোন করে স্বাধীনের মা বাবা গাড়ি নিয়ে সোজা চলে আসে। তারপর সবার সঙ্গে কুশল বিনিময় করে বিয়ের কার্যক্রম শুরু হয়। বিয়ে পড়ানো শেষ হলে মোনাজাত করে। বিয়ে হবার কথা ছিল কার, আর হচ্ছে কার। যে বাড়িতে বিয়ে হচ্ছে সে বাড়ির কেউ নেই। তখনই সামিয়ার মাথায় নেহার কথা খেলে যায়। স্বাধীনকে তুলে একটা সাইডে নিয়ে গিয়ে বলতে লাগে, ভাইয়া, একটা তো সর্বনাশ হয়ে গেছে। নেহা হাত কেটে সুসাইড করতে নিয়েছিল। নেহার মা বাবা তাকে নিয়ে হসপিটালে গিয়েছে। এখন যে কন্ডিশনে আছে, নেহার নাম্বারে ফোন করছি, কিন্তু কেউ রিসিভ করছে না। কি বলছো আপু? নেহা আপু সুইসাইড করেছে কেন? আর আজকে তো তার বিয়ে হবার কথা ছিল, আর তার সঙ্গে তোমার বিয়ে হলো, কিছুই বুঝতে পারছি না। সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে ভাইয়া, নেহার এই বিয়েতে কোনো মত ছিল না। ওকে তো ওর বাবা জোর করে বিয়ে দিতে চেয়েছিল। আর নেহা তোকে ভালোবাসে, তোকে বিয়ে করতে চায়। কিন্তু আমি অনেক কথা বলেছিলাম, নেহার মা অনেক কথা বলেছিল, তাই হয়তো নেহা রেগে সুসাইড করে। কি বলছো আপু? নেহা আপু ভালোবাসে, তাও আমাকে? কিভাবে? দেখো আমি ভুল করেছি। এইটার কারণে কি নেহা আপু এই কাজ করবে? তা হয়তো না। আর ভালোবাসে এর আগে তো কখনো আমাকে বলেনি। স্বাধীন আর সামিয়া দুজনে কথা বলতে লাগে। অন্যদিকে ছেলেটার বাবা ছেলেটা স্বাধীনের মা বাবার সঙ্গে পরিচিত হতে লাগে। তখনই সামিয়ার ফোনে রিং হতে লাগে। ফোনের দিকে তাকিয়ে দেখে রং নাম্বার। রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে কান্না করতে করতে বলতে লাগে, আরে তুমি কোথায়? প্লিজ স্বাধীনকে নিয়ে হসপিটালে চলে আসুন। হ্যাঁ, অপারেশন করতে দিচ্ছে না। বলছে যে পর্যন্ত স্বাধীন না আসবে সেই পর্যন্ত অপারেশন করতে দেওয়া যাবে না। এদিকে নেহার কন্ডিশন অনেক খারাপ। ডাক্তার বলছে 10 মিনিটের মধ্যে অপারেশন না করলে শরীর থেকে সম্পূর্ণ রক্ত বের হয়ে যাবে, মারা যাবে ও। তাও কোনো কথা শুনছে না। আমরা বলছি স্বাধীনের সঙ্গে ওর বিয়ে দিব, কোনো কথা শুনছে না। প্লিজ মা, স্বাধীনকে নিয়ে হসপিটালে চলে আসো। তোমার পা জড়িয়ে ধরে বলছি, আমার একমাত্র মেয়ে। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি স্বাধীনকে নিয়ে আসছি। কথাটা বলেই ফোন রেখে দেয়। স্বাধীনকে নিয়ে তড়িঘড়ি করে নিচে চলে আসে। তারপর সব কথা খুলে বলতে লাগে। স্বাধীনের মা বাবা অবাক হয়ে যায়। পাশে ছেলেটার বাবা ছেলেটাও অবাক হয়ে যায়। তারপর গাড়ি করে সবাই হসপিটালে চলে আসে। দেখে অপারেশন থিয়েটারের সামনে নেহার মা বাবা চিন্তিত হয়ে ঘোরাঘুরি করছে। স্বাধীনকে দেখতে পেয়ে নেহার বাবা দৌড়ে আসে স্বাধীনের কাছে। বাবা প্লিজ, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। ও অপারেশন করবে না যে পর্যন্ত না তোমরা সঙ্গে কথা বলছে। প্লিজ একটাবার অপারেশন থিয়েটারে গিয়ে কথা বলে এসো। নেহার বাবার কথা শুনে স্বাধীন অপারেশনের রুমে প্রবেশ করে দেখে একটা নার্স ইনজেকশন দেবার চেষ্টা করছে, কিন্তু নেহা কোনোভাবেই দিতে দিচ্ছে না। স্বাধীন কেবিনে প্রবেশ করে। নেহা চুপ হয়ে যায়, নার্স ইনজেকশন দিয়ে দেয়। তারপর স্বাধীনকে বের করে দেয়। অপারেশন শুরু হয়। ভিতরে অপারেশন হচ্ছিল। অন্যদিকে বাহিরে সবাই চিন্তিত হয়ে পায়চারি করছিল। প্রায় 30 মিনিট পর অপারেশন শেষ হয়। ডাক্তার বের হয়ে আসে। স্বাধীন, নেহার মা বাবা সবাই দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার, নিয়ে এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। অপারেশনটা সময় মতো হয়েছে। আর যদি 2-3 মিনিট দেরি হতো তাহলে বাঁচানো যেত না কোনোভাবেই। একটু পর কেবিন শিফট করা হবে। তারপর সবাই একত্রে না গিয়ে এক এক করে দেখা করবেন। আর হ্যাঁ, মেয়েটা অনেক জেদি। আমি আমার লাইফে কখনো এত জেদি মেয়েকে দেখিনি। যা চায় তাই দিন, এভাবে জীবন নষ্ট করবেন না। কথাটা বলেই ডাক্তার চলে যায়। একটু পর নেহাকে কেবিনে শিফট করা হয়। করে সবাই কথা বলে আসে। স্বাধীন যায় না। স্বাধীনের বাবা এসে স্বাধীনকে বললে স্বাধীন কেবিনে প্রবেশ করে। নেহা উঠে বসে। স্বাধীন দেখে নেহার কাছে গিয়ে বসে উঠতে বারণ করে। আরে কি করছেন? ওইভাবে উঠতে হবে না, সমস্যা হবে আপনার। আর কিছুই হবে না, আমার লাইফলাইন আমার কাছে চলে এসেছে। কথাটা বলি নেহা স্বাধীনের বুকে মুখ লুকায়। স্বাধীন হতভম্ব হয়ে যায়। কি বলবে বুঝতে পারে না, কিন্তু নেহার ছোঁয়া তার অনেক ভালো লাগে। নেহা কিনিদের সঙ্গে আর শক্ত করে জড়িয়ে ধরে। এইভাবে শক্ত করে নিজের সঙ্গে জড়িয়ে রাখবে তো বাকিটা পথ, নাকি ছেড়ে দেবে মাঝপথে নিয়ে? যেই পর্যন্ত এই দেহে প্রাণ আছে সেই পর্যন্ত তোমাকে আর কোথাও যেতে দিচ্ছি না। এই শক্ত করে জড়িয়ে ধরছি, একটু আগলে যেতে দেব না। কথাটা বলি স্বাধীন নেহাকে উঠিয়ে কপালে চুমু খায়। তারপর দুজনে দুষ্টুমি করতে লাগে। অন্যদিকে কেবিনের বাইরে থেকে ছোট্ট গ্লাস দিয়ে সবাই দেখতে লাগে স্বাধীন আর নেহার কাণ্ড। স্বাধীনের বোন আর দুলাভাই লজ্জা পেয়ে দূরে চলে যায়। এভাবে সমাপ্তি হয় ভালোবাসার আরও একটি গল্পের। বেঁচে থাক ভালোবাসা, আর না পাওয়া ভালোবাসাগুলো কাঁদিয়ে যাক সবাইকে। সমাপ্ত।